পাথরগুলো অনেকে বাড়িতে লয়ে গেছে, মানে সিমেন্টের পাথর, বোঝা গেছে সিমেন্টের পাথর, এমন বড় বড় পাথর আছে, মানে যার যার মতো নিয়ে গেছে আর কি। হ্যাঁ, উল্টা করে আজানটা দিব, আজানটা সুর দিছে পরে বাড়িটা থলমল থলমল থই 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 সারা আরাম হয়েছে। আজানও শেষ, বাড়ি নিচে যাওয়া শেষ, মুসাফিরও শেষ। শনি মঙ্গলবার আইলে এটা ঘুরতো, চরক গাছ ঘুরতো, চরক গাছ মানে চরক গাছ যেবার ঘুরে না, এইবার ঘুরতো। আবার তারা আইলে দুই ভোরবেলা আইলে দেখছে চরক গাছ এটা এমন ঘুরে। এরপরে অনেক কিছু আসিন, এই স্বর্ণের নাও, পবনের বড়িয়া, এটা মুরব্বীরা দেখছে। আপনারা কি আগে প্রাচীন আমলে যে ইট ইউজ করা হইতো, সেই ইট আর কি মাঝে মাঝে আর কি এই রাজবাড়ির আশেপাশে এরকম ইটের দেখা যায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রাম থেকে স্বাগত। আমি এখন যেই দিঘিটার সামনে দাঁড়িয়ে আছি, এই দিঘিটি 1000 বছরের ইতিহাস বহন করে এখনও টিকে আছে। প্রাচীন রাজা কনক রাজা, যে ছিল পাল বংশীয় রাজার একটি অংশ, যারা মানে পাল বংশীয় রাজাদের যে শাসনামল, সেই আমলের একজন রাজা, সেই রাজার খননকৃত এই দিঘিটি প্রায় 1000 বছরের পুরাতন এই দিঘিটি। তো 1000 বছরের স্মৃতি বহনকারী এই দিঘির সামনে থেকে এখন আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি এই দিঘিটার আশপাশ ঘুরবো এবং কনক রাজার যে ইতিহাস এবং তার যে প্রাচীন রাজবাড়ি, যেটার এখন আর কোনো চিহ্ন নাই, তো যে জায়গাটা রাজবাড়ি ছিল সেখানে কোনো কিছু দেখা যায় কিনা সেটাই দেখানোর চেষ্টা করব। প্রাচীন পাল বংশীয় রাজা কনক রাজার রাজবাড়ি এবং তার খননকৃত দিঘি দেখতে আমি প্রথমেই যাই শ্রীপুর রেলগেট। শ্রীপুর রেলগেট থেকে মাত্র 20 টাকাতে করে আপনি যেতে পারবেন ঘোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর গ্রামে। আমি 20 টাকায় অটোতে করে চলে যাই কর্ণপুর গ্রামে। যাওয়ার পথে আপনি গাজীপুরের সৌন্দর্য, গজারি বন এবং গজারি বনের ভিতর দিয়ে ছুটে চলা রাস্তা দেখে মুগ্ধ হবেন। গাজীপুরের প্রতিটা প্রান্তেই যেন গজারি বনের সৌন্দর্য আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। এখন আমরা চলে আসছি কর্ণপুর রাজবাড়ির সামনে। এই যে মাটির রাস্তাটা, এই রাস্তাটা ধরেই রাজবাড়ি যেতে হয়। আমরা এখন এই মাটির রাস্তাটা ধরেই রাজবাড়ি যাব। দূর এলাকায়, বিদেশি এলাকায় রাজবাড়ি যাওয়ার আগেই এই যে দেখতেছেন ঝোপঝাড়ের ভিতর দিয়ে কিছুটা পুকুর দেখা যায়। এখন আমরা অপর পাশ থেকে যাব, যেখানে বর্তমানে ঈদগাহ এবং রাজবাড়ির ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলা আছে। আর এটা দেখতেছেন একটা পেঁপে বাগান, মাশাল্লাহ অনেক পেঁপে ধরেছে বাগানটায়, মানে পেঁপে ভরা, প্রত্যেকটা গাছেই প্রচুর পেঁপে ধরেছে। এখন আমরা আছি রাজবাড়ির সামনেই যে ঘাটলাটি ছিল সেই ঘাটলাটিতে। এখন ঝোপঝাড়ে ভরে গেছে। স্থানীয় মানুষ এই ঘাটলাটি নতুন করে সংস্কার করে তারা ব্যবহার করে। এই ঘাটলাটি ধরেই একসময় বিখ্যাত কনক রাজা তার এই পুকুর ঘাটে আসতো। এখন সেই জায়গাটা ঝোপঝাড়ে ভরপুর হয়ে গেছে। স্থানীয় এই মুরব্বী আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে রাজবাড়ি এবং এই পুকুরের চারপাশ দেখাইছে। এখন তার সাহায্যেই সবকিছু দেখানোর চেষ্টা করব এবং ইতিহাসটা জানার চেষ্টা করব। তো চলুন তার থেকে কিছু শুনি। এই দিঘি থেকে নাকি আগে মানে হাড়ি পাতিল বা এগুলা পাওয়া যেত, এটা কি সঠিক? এটা তো ওরকম বাস্তব কোনো প্রমাণ নাই, মানে মানুষের লোকমুখে কথা, লোকমুখে কথা আর কি। এই জায়গায় আর কি আপনার হাড়ি পাতিল মানে বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে গরিবেরা নাকি চাইলে ভেসে উঠতো, এরকম কিছু মানে এরকম নাকি, এরকম মানে বলতে কি বাংলাদেশের প্রায় প্রাচীন যে সমস্ত পুকুর দিঘি, সমস্ত দিঘিগুলোর নাকি এরকম একটা গল্প আছে যে হাড়ি পাতিল উঠতো, উঠতো, একজনের নাকি একটা বাটি চুরি করছে, তারপরে আবার এরপর থেকে আর পাওয়া যায় না, এরকম গল্প। মানে এই পুকুরও এরকম গল্প দেখছি আর কি, যে আর কি এটা হয়েছে কি ওই যে চাঁদের মধ্যে বলে কেউ চরকা বুড়ি, আসলে চাঁদের বুড়ি, এই ওরকম কিছু, ওরকম গল্প আর কি। মানে এটা আর কি বাস্তবিক কোনো প্রমাণ নাই, কিন্তু বাস্তবে এই দিঘিতে একটা কিছু কিছু ইতিহাস আছে। যেহেতু প্রাচীন একটা দিঘি, প্রায় 1000 বছর, এইখানে কিছু কিছু ইতিহাস আছে। সেটা হলো কি যে এইটার মধ্যে কিছু দৈত্য দানব মানুষ সে দেখছে অনেক কিছু, এটা দেখে জিন টিন থাকতে পারে। এটা তো আসলে দানব বলতে কি, এর জিন টিন, এবং যাওয়া আসা করছে
কোন রাস্তাতে যাওয়া আসা করছে ওই সমস্ত, হ্যাঁ ওই জায়গা গেলে আপনি বুঝতে পারবেন যে ওই কর্নার নাকি, হ্যাঁ ওই কর্নার, হ্যাঁ দিঘির যে একটা মুখ আছে না, হ্যাঁ হ্যাঁ এই দিঘির কিন্তু দুইটা মুখ আছে, হ্যাঁ হ্যাঁ এই পাশে একটা এই পাশে একটা, হ্যাঁ দুইটা মুখ আছে, ওদিক দিয়েই চলাচল করছে, মানে জিনের আর কি, হ্যাঁ হ্যাঁ জিন টিন এই আর কি, এইদিকে আছে আছে। আচ্ছা যাই ওদিকে চলেন। যে প্রাইমারি স্কুলে কিন্তু আমি আমার নিয়ে আসতাম এইদিকে, মানে এখনো কি মানে শরীর পশম দাঁড়ায় যায় এরকম কিছু, আপনি যান কত ভয়ানক, মানে একটা অন্ধকার একটা ইয়ার মতো দেখা যায়, তাই না? এখন আমরা যে জায়গাটা দিয়ে যাইতেছি মানে এই জায়গাটা নাকি এখনো একটা মানে একটা ভয়ঙ্কর ভাবে একটা মানে একটা বাতাসের মতো লাগে, বা একটা ভিতরে একটা শরীর পশম দাঁড়ায় যায়, বা এই দেখেন যে আমার শরীরে পশম দাঁড়ায় গেছে, মানে জায়গাটা আসলে অটোমেটিক। এটা কি মানে কথাটা মনে করতেছি দেখি, হ্যাঁ বাঁশঝাড়, আমারও কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে কাকা, এই কাকা আমাকে দেখাইতেছে যে ঘুরায় ঘুরায়, তো মানে মানে জায়গাটা হয়তো কথা বলতেছি এই কারণেই কি এরকম লাগতেছে নাকি মানে আপনার আসলে এই জায়গাটা এরকম, সেটা আসলে যেহেতু উনি এই কাকা এই জায়গায় মুরব্বী মানুষ, উনি এখানে অনেক দিন যাবত আছে, উনি মানে ওনার মুখে কথা যে জায়গাটা আসলে শরীরের পশম দাঁড়ায় যায়, বা একটা ভয়ের ভিতরে একটা মানে একটা কাঁপুনি ধরে আর কি, এরকম একটা পরিস্থিতি হয়ে যায় আর কি। তো আমরা এখন সামনের দিকে যাব, সামনের দিকে মানে ওই পুষ্করিণীর যে একটা, হ্যাঁ পুষ্করিণীর একটা মুখ আছে, ওই মুখেই আমরা দেখতে যাব। আটকে ফেলাইছে মানে এটা কি, মানে এটা দক্ষিণ মুখ, হ্যাঁ দক্ষিণ, এটা দক্ষিণ মুখ, আর ওই পাশে আছে উত্তর মুখ, মানে এই পুকুরের দুইটা মুখ। হ্যাঁ আর যেটা হলো রাস্তা, এই রাস্তা ধরে আর কি স্কুলে যায় নাকি? হ্যাঁ এটা হলো ওই যে মনে করেন যে মাটি দিয়ে মাটি ভরে এই যে বাড়ি ঘর করছে, মুখ আটকে, এটা কি ওই খালে থেকে পানি আসতো বা ই করতো এরকম? না এই পুষ্করিণীর থেকে পানি শর্ত আর কি, এই যে বৃষ্টির পানি বেশি হয়ে গেল আর কি, বেশি হয়ে গেল। এখন কি মনে হয় না যে এখানে একটা রাজাবাড়ি ছিল? হ্যাঁ রাজাবাড়ি ছিল এটা একটা। এই পুকুরের পার দিয়ে নাকি আগে মানুষ যাইতে মানে ভয় পাইতো, একা যাইতে সাধারণত মানুষ দল বেঁধে যাইতো, বিশেষ করে সন্ধ্যার পরে হলে তো অবশ্যই, দিনের বেলাও কেউ নাকি একা যাইতো না, অনেক ভৌতিক ঘটনা বা অনেক কিছু দেখতো মানুষ আর কি একা যাইলে বা চলাফেরার সময়। তো এখন মানে আমরা যে জায়গাটাতে আছি ঠিক এই জায়গাটাই মানে এই রাস্তাটা আর কি একটু বেশি ভয়ঙ্কর ছিল, তো এখন এটাই আমরা একটু দেখতেছি। আর এটা হলো পুকুর পার, এই যে দেখেন পুকুরটা মানে বিশাল একটা পুকুর, আর রাজবাড়িটা তো সামনেই। এটা হলো এখন ঈদগাহ, আর ঈদগাহর যে দেয়ালের পিছনেই রাজবাড়ি, যেটা রাজবাড়ি ছিল এখন তো রাজবাড়িটা নাই, ধ্বংস হয়ে গেছে, মানে কোনো কিছুই নেই এখন। আর এইটার সামনেই ঠিক সামনে আছে এই দিঘির রাজাদের ব্যবহৃত ঘাটলা, আর এখন এটা ঈদগাহ, স্থানীয় এই গ্রামের ঈদগাহ মাঠ হিসাবেই বেশি মানে পরিচিত এখন। মানে মাটিটা উঁচা আর কি, এই ভিটিটা আর কি, এইটাই মনে হয় বাড়ির ভিটি ছিল নাকি এইটা, মানে অনেক প্রমাণ টমান ইতে মিলে আর কি, এইটাই মানে সঠিক সবচেয়ে বেশি, এটাই আর কি বাড়িরই ছিল। কিন্তু এখন কোনো ইট বা কিছু দেখা যায়, এই যে কলা বাগানটা দেখা যাচ্ছে এটাই নাকি রাজার বাড়ি ছিল। তো যেহেতু বাড়িটা এখন মাটির নিচে ডেবে গেছে, তাই আর কোনো কিছুই দেখা যায় না, শুধু এই জায়গাটা একটু উঁচা, মানে পুরো জায়গাটা থেকে মানে যেহেতু ওই জায়গাটা বাড়ি ছিল হয়তো এগুলো তো অনেক পর, হয়তো সর্বোচ্চ 100-150 বছর হবে। এইগুলো কিন্তু সেই রাজবাড়ির, হ্যাঁ এই যে ইটগুলো দেখলেই বোঝা যায় সেই আমলের চিকন ইট, এই যে হ্যাঁ আগে প্রাচীন আমলে যে ইট ইউজ করা হইতো সেই ইট আর কি, মাঝে মাঝে আর কি এই রাজবাড়ির আশেপাশে এরকম ইটের দেখা যায়, ঠিক আছে। এখানে আবার পরবর্তীতে কবরস্থান করা হয়েছে, এই যে কবর, তো এইটাই আর কি যে, আর এটাই এই যে বাগানটা এটাই ছিল আর কি বাড়ি আর কি রাজা। আর এই প্রাচীন যে ইট, এই যে আরো অনেক ইট দেখা যায় এখানে, যে প্রাচীন যে মানে ধ্বংসাবশেষ বলতে এই বাড়ির যে এইগুলো আগের যে পাথর বা ইট দেখা যায়,
তো ওইগুলো সে আগের আমলের ইট বেশিরভাগই চিকন ইট ইউজ করা হইতো। তো সেই ইটগুলো আর কি দেখলে বোঝা যাইতেছে যে ইটগুলো আর কি বাড়ির রাজবাড়িরই ছিল। এবং ওই যে দেখেন এই যে সমতল ভূমির থেকে অনেক উঁচা কিন্তু এই জায়গা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা মানে অন্য মানে সাধারণত অন্য জায়গাগুলা যতটা মানে নিচা, এই যে আমি যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গাটা যতটা উঁচা ওই জায়গাগুলা কিন্তু অনেক নিচা। তার মানে এর থেকে আর কি বোঝা যায় যে এটা আর কি বাড়ি ছিল, বাড়ির ডিপি ছিল আর কি। তো পুরো বাড়িটা এই মানে মেন বাড়িটা ছিল এই বাগানটার আশপাশ আর কি। এটাই আর কি এই কনক রাজার মানে পাল, আদিত্য পালের যে সন্তান কনক পাল, তার রাজা বাড়ি ছিল এই, বা তার রাজত্ব ছিল এই অঞ্চল, আর তার এই বাড়ি ছিল এই অঞ্চল, এই জায়গাগুলো আর কি। দেখলেই বোঝা যাবেন জমি থেকে অনেক উঁচা। এই জমি থেকে এটা বোঝা যাচ্ছে যে অনেক নিচা জায়গা। তারপরে যে ক্ষেত আছে এই আছে, এইটাই ছিল বাড়ি। ঈদগাহ মাঠের উত্তর পাশ দিয়ে এখন একটু যাব, দেখি রাজবাড়ির কিছু দেখা যায় কিনা। মানে আশেপাশের সাইডগুলো থেকে এই জায়গাটা একটু উঁচা, আবার এই ঘাটলা ছিল যার কারণে মানুষ এটাই করছে যে আসলে এটাই রাজবাড়ি ছিল। আর এই যে এখন আমরা যে বাগানটা দেখতেছি কলা বাগান, এটাই ছিল রাজবাড়ি। তো ওই পাশ থেকে মোটামুটি এই পাশ থেকে মোটামুটি ভালোভাবে দেখা গেছে আর কি, দেখা যাচ্ছে আর কি যে এগুলা ভিতরে তো বাগান দেখা যায় না। আর এই যেটা ঈদগার ওয়াল। আর এটা এরশাদ সরকার যখন ছিল তখন এই দিঘির যে আশেপাশের যে সরকারি জায়গাগুলো সেগুলো নাকি গুচ্ছ গ্রাম করে দিয়েছিল। তো এখনও আর কি গুচ্ছ গ্রাম নামেও আর কি পরিচিত। তো এই দিঘির আশেপাশে মোটামুটি অনেক মানে মানুষের বসতি হয়ে গেছে, একটা গ্রাম হয়ে গেছে গুচ্ছ গ্রাম। এটা এরশাদ যখন সরকার ছিল সেই সময় এটা করে দিছিল। আমরা এখন দিঘির অপর পাশে যাচ্ছি, অপর পাশ থেকে দিঘিটা একটু দেখব। এগুলো সব উঁচা করছে আর কি, এইসব পার পাচ্ছে, তারপর আরো যে সমস্ত কাজ টাজ করছে। এটা আমার বন্ধুর বাড়ি, একই বংশ। আলাউদ্দিন ভাই, এটা অনেক আগের আমার দাদারা গপ করছে। এন চরক গাছ আছেন, এটা অন্ধকার আছেন পুকুরটা, এটা চরক গাছ আছেন। এই চরক গাছের মানে এটা শনি মঙ্গলবার আইলে এটা ঘুরতো, চরক গাছ ঘুরতো, চরক গাছ মানে চরক গাছ যেবার ঘুরে না এইবার ঘুরতো। আবার তারা আইলে দুই ভোরবেলা আইলে দেখছে চরক গাছ এটা মানে ঘুরে। এরপরে অনেক কিছু আসেন, এই স্বর্ণের নাও, পবনের বড়িয়া, এটা মুরব্বীরা দেখছে। আপনারা কি দেখছেন এগুলো এসব কিছু? না, আমি কিছু দেখছি না, আমার ভাইয়া দেখছে। বড়ি ভাই তো অন্ধকার আছেন, তো কিছুটা পরিষ্কার আছেন। পরে এই লোক গিলে ফারাইয়া পরে দেখছে মানে দৌড় দেয়, স্বর্ণের নাও যায়, পানি পরিষ্কার আছে, স্বর্ণের নাও যায়, বুঝছেন? এটা দেখছে ছোট নাও, হ্যাঁ দেখছে, তারা দেখছে। এরপরে ওই যে আরো মানুষে গপ করছে, এটাও তারাও গপ করছে, তারা দেখছে না কিন্তু তারপর পরে আগের মানুষ তারা দেখছে। এটার মধ্যে টেহার মটকি, টেহার কলসি, তামারি, গাঢ় এমনি বয়ে রয়েছে। মানুষ আইলে, মানুষ তো আইছে না, বাঘ বালুক রয়েছে, বাঘ রয়েছে, মানুষ আইলে দৌড় ফিরে গা টেহার কলসি নেমে উঠছে, পানিতে নেমে উঠছে, দৌড়ছে না। এমনি বিবাহ শাদীতে নাকি বিবাহ অনুষ্ঠান, বিবাহ শাদী হইলে মানুষে কইলে দেখ পাতিল পুতিল এগুলো আসতো, হ্যাঁ সরঞ্জাম হইতে দেখ আছে, কেটা বলে না গাইরা তুই গোবর টালের মধ্যে, এরপরে তার দেয় না। এটা মানে কি আপনি শোনা নাকি মানে আপনার বাপেও দেখছে এরকম? আমার বাহ ওইটা দেখছেন, আমার বাহ ওইটা শুনছে, কিন্তু চরক গাছ যায় আমার বউ দেখছে, আমার বাহও দেখছে চরক গাছ। হ্যাঁ, বাঘটা গাছিন মানে এই অঞ্চলে যেহেতু বনাঞ্চল, মানে যেহেতু এই অঞ্চলটা বনাঞ্চল, মানে বাঘ ছিল, বনাঞ্চলের বাঘ আছেন। এখন তো আর এগুলা নাই, এখন আর নাই, খুব জঙ্গল আছেন, একটা হুমানের জঙ্গল, তেওড়া কাটার গাছ, হেয়ানতে এক গাছ করে হে মাথা ভন্ত গেছে, তেওড়া কাটার গাছ এত বড় বড়।
অত বড় গাছ আছে। এরপরে কিছু পাথর আছে, মানে প্রাচীন কিছু পাথর, এগুলো কি এখনো দেখা যায়? পাথরগুলো অনেকে বাড়িতে লয়ে গেছে, মানে সিমেন্টের পাথর, বোঝা গেছে সিমেন্টের পাথর। এমন বড় বড় পাথর আছে, মানে যার যার মতো নিয়ে গেছে আর কি, যে যার মতো নিয়ে গেছে। এমনি এই পুকুরটার বয়স কিরকম হইব? এটা এসিলেন আছেন একটা, এসিলেন যে সময় এটা পরিষ্কার হবে, দেশ স্বাধীন হয়েছে পরে এটা তো গুচ্ছকার আমাদের দিচ্ছে। এসিলেন আছেন, এসিলেনে আর নুরু মাস্টার আছেন চেয়ারম্যান, নূর মোহাম্মদ ফকির, তারা এটার কাগজপত্র গুলান মমিন সিং আছেন। মমিন সিং আইন মানে এটা করতে কি হয়েছে না হয়েছে, এটা বলে এই রামপাল বংশীয় রাজা আছেন, এই রাজায় বলে এটা হচ্ছে, মানে কাগজপত্রে মমিন সিং পাইছে আর কি, এসিলেনে আনছেন কাগজ। আনুমানিক কত 1000 বছর হবে? 1000 বছর কম হইতো না, মানে এরকমই হইবে আর কি, আশেপাশে হইতে পারে, মানে আশেপাশে হইতে পারে। এই রামপাল বংশীয়, মানে আদিত্য পাল, তারপরে যে আপনার কর্ণপাল, কর্ণপাল তারা, আপনি তো ভালোই জানেন, এটা কই আমরা মানে এই ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করলে জানা লাগে একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, আপনার ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। আপনি কি সাংবাদিক? নিকুঞ্জ নাকি? এখন আমরা দিঘির উত্তর পার দিয়ে হাঁটতেছি, তো এই পাশ দিয়ে যাব। চলে না আজকে যাম, লোক নাই, টুর্নামেন্ট দাও। আমরা ওই পাশে দেখেছি দিঘির দক্ষিণ মুখ, আর এটা হলো উত্তর পাশে আরেকটি মুখ। এই যে এই দিঘির পার, এই মুখগুলা পরবর্তীতে আর কি মাটি দিয়ে আর কি ভরাট করা হয়েছে, চিহ্ন আছে। হয় এটা একদম যে খালের সাথে বা ইয়ার সাথে সংযোগ আছে, এটা আর কি চিহ্নটা আছে। এখন আর নাই, এখন যে মনে করেন যে আজানের শব্দ, এখানে কিছু নাকি ভৌতিক শব্দ শোনা যাইতো, আগে মানে এখন তো আর এগুলো শোনা যায় না। রাজা কনকপালের 2টি কন্যা সন্তান ছিল। ছোট কন্যার নামেই নাকি এই যে বর্তমানে যে পুকুরটার সামনে আছি, এই পুকুরটা খনন করা হয়েছিল। এই পুকুরটার পাশেই একটা শতবর্ষী বটগাছও আছে, সামনে কয়েকটা দোকানপাটও আছে, মানে ছোটখাটো একটা বাজারের মতো হয়ে গেছে। পাশে আছে একটি মসজিদ এবং মাদ্রাসা। এই পুকুরটির নাম নাকি বর্ণপুকুর বলে সবাই চিনে। এটা আপনি যখন শ্রীপুর থেকে যাবেন, শ্রীপুর থেকে যাওয়ার আগে এই পুকুরটি পড়বে। তো আমি আগে চিন্তা করছি যে আগে রাজবাড়ি ঘুরে তারপর এই পুকুরটা দেখাবো। তো ওখান থেকে ঘুরে আসার পরে আমি এই ছোট পুকুরটি দেখতে আসি।